গল্পকরণে আজকে আমি শুরু করতে যাচ্ছি হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য আইভরি চাইল্ড। গল্পটি রূপান্তর করেছে মহিউল ইসলাম মিঠু। আজকে প্রথম পর্ব, চলুন শুরু করি। আমি মিস্টার অ্যালান কোয়াটারমেন। এই জীবনে এত অ্যাডভেঞ্চার করেছি যে এই জীবনকে কোনোভাবেই গৃহস্থলী জীবন বা রসকসহীন জীবন বলা যাবে না। আর আজ কলম হাতে নিলাম জীবনের সবচেয়ে আজব অভিযানগুলোর একটা লিখব বলে। এই কাহিনীর সাথে জড়িয়ে আছে ব্ল্যাক ক্যান্ডা আর হোয়াইট ক্যান্ডারা, তাদের হন্তি দেবতা, সর্পদেবতা। জীবনে আমি এত বড় হাতি আর সাপ কখনো দেখিনি। মাঝে মাঝে নিজের কাছে অবাস্তব বলে মনে হয়। শুধু অবাস্তবেই না, অকল্পনীয়। শুধু এতটুকুই বলবো, যত যাই মনে হোক আমি কিন্তু সত্যিই দেখেছি। বাকিরা পাঠকরা বিচার করবেন। হারুত আর মারুত আমাকে নিয়ে গিয়েছিল ক্যান্ডাল্যান্ডে। ঐশ্বরিকভাবে নাকি তাদের বলা হয়েছিল একমাত্র আমিই পারব জানা বধ করতে, সেজন্য নিয়ে গিয়েছিল। এখন আর কোনো কথা নয়, সরাসরি কাহিনী। ইংল্যান্ডে স্কুপ নামে আমার এক বন্ধু আছে। দ্য হোলি ফ্লাওয়ার নামে আমার আরেক কাহিনীতে আমি ওর কথা বলেছি। ইংল্যান্ডে গিয়ে কিছুদিন আগে এসেক্সে স্কুপের বাড়িতে ছিলাম। সেখানেই রড র্যাগনালের কথা প্রথম শুনলাম। তার সম্পর্কে আমাকে অনেক কিছুই বলা হলো। তিনি নাকি সুদর্শন, ভালো ছাত্র, ভালো খেলোয়াড়, হাউস অব লর্ডসের প্রতিশ্রুতিশীল বক্তা, তাছাড়াও ভালো শিকারী। ইন্ডিয়াতে গিয়ে নাকি বাঘ সিংহ শিকার করেছেন। ছদ্মনামে কয়েকটা বইও লিখেছেন। চাকরি ছাড়ার আগে সেনাবাহিনীতেও নাকি নাম করেছিলেন। সবচেয়ে বড় কথা, তিনি অসম্ভব ধনী। জমিদারি ছাড়াও উত্তর ইংল্যান্ডে কয়েকটা কয়লার খনি আর একটা আস্ত শহরেরই মালিক। হায় হায়, তিনি দেখা যায় তো খালি সোনার চামচ না, সোনার চামচের পুরো প্যাকেট মুখে নিয়ে দুনিয়া এসেছেন। বিয়ে টিয়ে করেছেন? সব শুনে জিজ্ঞেস করলাম, সে জায়গাতেও এই লোক ভাগ্যবান। তিনি যাকে বিয়ে করতে যাচ্ছেন তার মতো সুন্দরী, মিষ্টি, বুদ্ধিমতী মেয়ে ইংল্যান্ডে আর একটাও নেই, বললেন মিস ম্যানার, স্কুপের বাগদত্তা। সব শুনে ভদ্রলোকের সাথে পরিচিত হবার একটা ভালো রকম ইচ্ছে জাগল। তাই পরদিন সকালে আমাকে যখন জিজ্ঞেস করা হলো র্যাগনাল ক্যাসেল দেখতে চাই কি না, তখন সাথে সাথে রাজি হয়ে গেলাম। ক্যাসেলের চেয়ে ক্যাসেলের মালিকের প্রতি আমার আগ্রহ বেশি। ডিসেম্বরের সুন্দর সকাল, দেরি না করে রওনা হলাম। ক্যাসেলে পৌঁছে জানলাম লর্ড শুটিং প্র্যাকটিসে গেছেন পার্কে। স্কুপ জানালো সে পার্কে গিয়েও তার সাথে দেখা করাই দিতে পারবে। তিনজনের ভেতরে ঢুকলাম। মিস ম্যানার আমাদের সাথে এসেছেন। দারোয়ানের সাথে মূল দরজা পর্যন্ত গেলাম। সেখানেই প্রথম দেখা হলো স্যাভেজের সাথে। দারোয়ান ফিসফিস করে বলে দিল, স্যাভেজ হল লর্ডের ব্যক্তিগত সহকারী। সে কালো মর্নিং কোট পরেছে, সুদর্শন, সুন্দর নাক, ঈগলের মতো চোখ। বয়স ৩৫ থেকে ৪০-এর মধ্যে। স্যাভেজের সাথে লর্ড র্যাগনালের স্টাডি দিয়ে যাচ্ছিলাম। দেয়ালে একটা ছবি টানানো দেখলাম। ছবির উপরে পর্দা টানানো। স্যাভেজকে ওটা সম্পর্কে জিজ্ঞেস করাতে বলল, লর্ডের ভাবি স্ত্রীর পোর্ট্রেট। ভাবলাম ভাবি স্ত্রীর ছবি ঢেকে রাখার মানে কি? মিস ম্যানার একটা চাপা হাসি দিয়ে কিছু একটা বলল। ক্যাসেলের চত্বরে আসতেই কয়েকটা ময়ূর চোখে পড়ল। ওদের বসে থাকা স্টাইল দেখে মনে হলো ওরা জানে প্রাসাদটা অলঙ্কৃত করতেই ওদের রাখা হয়েছে। গুলির শব্দ পেলাম। প্রায় ৫০০ গজ দূরে আইল্যাক্সের ঝোপের উপর থেকে আসছে। শব্দ শুনে ছোট্ট রাইফেল বলে মনে হলো। খানিকটা এগিয়ে যেতেই দুজনকে দেখলাম, একজন গানকিপার আর একজন যে রড র্যাগনাল সেটা এত দূর থেকেও বুঝতে পারলাম। তার ব্যক্তিত্বই বলে দিচ্ছে। প্রিন্স চার্মিং টাইপ চেহারা, লম্বা, এক কথায় সুদর্শন। পরে আস্তে আস্তে বুঝলাম যা শুনেছিলাম মোটেও ভুল বা বেশি শুনিনি। একটা ওক গাছের পাশে দাঁড়িয়ে ওদের জঙ্গলি কবুতর শিকার করা দেখছিলাম। কবুতরগুলোর জন্য ওকের বীজ ছিটিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর পর খাবারের লোভে কবুতরগুলো নেমে আসছিল।
শিকারী দুটো ব্যারেল খালি করল। পায়রারাও উড়ে গেল। ধ্যাত, 12 নম্বরটাও মিস, হাসতে হাসতে বললেন লর্ড। শটটা লেজে লেগেছে মাই লর্ড, আর তাছাড়া আমার মনে হয় না উড়ন্ত অবস্থায় ওই জঙ্গলি কবুতর মারতে পারে এমন কোনো শুটার দুনিয়াতে আছে। সহকারী বলল, আছে চার্লস, আছে। মিস্টার স্কুপের এক বন্ধু আছে আফ্রিকায়, তার 4টা শুটে 3টায় নাকি লাগে। তাহলে মাই লর্ড বুঝতে হবে মিস্টার স্কুপের একজন মিথ্যুক বন্ধু আছে। এই কথা শুনে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। একটু এগিয়ে গিয়ে ভদ্রতা করে হ্যাটটা একটু তুলে বললাম, বিরক্ত করার জন্য দুঃখিত স্যার। আমার ধারণা আপনি ঠিকমতো শ্যুট করছেন না বা করতে পারছেন না। আপনি যতটা ভাবছেন কবুতরগুলো তার চেয়েও দ্রুত নামছে। শেষ দুবার যে শ্যুট করেছেন, গুলি কবুতরটার অন্তত 1 ফুট উপর দিয়ে গেছে। এক মুহূর্তের নীরবতা, তারপর গানকিপার নীরবতা ভাঙল। তাহলে বোধহয় আপনি একটু চেষ্টা করে দেখতেই পারেন। একটু টিটকিরি শোনা গেল ওর কণ্ঠে। হ্যাঁ, আমি ছোট ওই রাইফেলটা দিয়ে একটাও মারতে পারিনি এখনো। আপনি কি একটু দেখিয়ে দেবেন? আমি একটু প্র্যাকটিক্যাল শিখতে পারবো, এই আর কি। একটু খোঁচা মারা গলায় র্যাগনাল বললেন, রাইফেলটা দিন। একটু বো করে রাইফেলটা আমাকে দিলেন র্যাগনাল। রাইফেল হাতে নিয়ে হঠাৎ মনে হলো যদি মিস হয়। চার্লসের বিদ্রুপ মাখা দৃষ্টি, র্যাগনালের হাসি চোখের সামনে ভেসে উঠল। মেজাজ খারাপ, আর ইংল্যান্ডের জঙ্গলি কবুতরের হাবভাব জানি না, তাই মিস হওয়ার সম্ভাবনাই আছে। স্যার, মাইলর্ডকে শেখানোর সময় চলে এসেছে, চার্লস বলল। দুটো কবুতর দেখা গেল, একটার পেছনে আরেকটা। একটা মোটামুটি 50, আরেকটা 70 গজ দূরে। প্রথমে কাছেরটাকে নিলাম, গুলি করলাম। প্রথমটা পড়ল, বিপদ বুঝেই দ্বিতীয়টা সোজা উপরের দিকে উঠতে শুরু করল। দ্বিতীয় ব্যারেল খালি করলাম। এবার বেচারার মাথায় উড়ে গেল। আরেকটা রাইফেল নিলাম। চার্লস একটার পর একটা রাইফেল লোড করছিল। আরও 2টা দেখতে পেলাম। এবার প্রথমে কঠিনটাকে বেছে নিলাম। গুলি লাগলো ওটার লেজে। লেজ না থাকায় কবুতর পাখা ঝাপটাতে ঝাপটাতে মাটিতে পড়ল। আরেকটার দিকে রাইফেল ঘুরালাম, ট্রিগার চাপলাম, ব্যারেল খালি। ক্লিক একটা শব্দ হলো। চার্লসের উপর ঝাল ঝাড়ার মুখ্যম সুযোগ। বললাম, ইয়াং ম্যান, রাইফেল ভয়ঙ্কর যন্ত্র, সাবধানে নাড়াচাড়া করতে হয়। তুমি যদি লোড না করেই কারো হাতে দাও তাহলে তো। এরপর র্যাগনালের দিকে তাকিয়ে বললাম, তৃতীয় শটটার জন্য দুঃখিত। আমি আপনাকে এরকম ভুলের কথাই বলতে চাইছিলাম। আর এখন মনে হয় আপনার সহকারী কবুতরের লেজ আর ওকের পাতার পার্থক্য বুঝতে পারবে। লেজ উড়ে যাওয়ায় কবুতরটা তখনও মাটিতে লাফালাফি করছে। ঠিক সেই সময় স্কুপের গলা শোনা গেল। আমার এক বন্ধু আপনাকে গুড মর্নিং জানিয়েছে। আমি বললাম, 1 সেকেন্ড স্যার, আপনার নামটা? আমি র্যাগনাল, লর্ড র্যাগনাল। আমি অ্যালেন কোয়াটারমেন। ও চার্লস, চার্লস যার কথা বলেছিল, আপনি মিস্টার স্কুপের সেই বন্ধু? তোমার বোধহয় সরি বলা উচিত। অপ্রস্তুত কিন্তু আন্তরিক ভঙ্গিতে বললেন র্যাগনাল। কিন্তু চার্লস নেই। কবুতর তুলে আনতে গেছে বোধহয়। স্কুপ আর মিস ম্যানারও চলে এসেছে কাছে। লর্ড র্যাগনাল স্কুপকে বললেন, মিস্টার কোয়াটারমেন আমাকে ছোট বোরের রাইফেল দিয়ে উড়ন্ত কবুতর মারা শেখাচ্ছিলেন। শুটিং শেখানোর জন্য তিনি একজন সঠিক লোক, হেসে বলল স্কুপ। হাসতে হাসতেই লর্ড র্যাগনাল বললেন, মিস্টার কোয়াটারমেন, কাল আমরা দলবেঁধে পাখি মারতে যাচ্ছি। যদি সময় থাকে আপনি আমাদের সাথে আসলে ভালো লাগবে। ধন্যবাদ, কিন্তু আমার কাছে কোনো বন্দুক নেই। বেশ স্পষ্ট করেই বললাম, কারণ আমার যাওয়ার ইচ্ছে ছিল না। সেটা নিয়ে ভাববেন না, আমার কাছে 2টো ব্রিজ লোডার আছে, ফেরত দেওয়ার জন্য আলাদা করে রেখেছি। মনে হয় আপনার পছন্দ হবে।
তখন আমার রাজি হওয়া ছাড়া আর কোনো অপশন থাকলো না। সরি স্কোপ, আপনাকে ডাকতে পারছি না। আমাদের কাছে আর অতিরিক্ত কোনো বন্দুক নেই, কিন্তু আশা করি আপনি আর মিস ম্যানার রাতে ডিনারটা আমাদের সাথে করবেন, আর রাতটা আমাদের বাড়িতেই থাকবেন। আপনার বাগদত্তার সাথে আমার বাগদত্তার পরিচয়টা করিয়ে দিতে পারলে ভালো লাগবে। আমরা বললাম, আমাদেরও ভালো লাগবে। সব কিছু সেরকমই ঠিক হলো। ফেরার সময় 350 কার্তুজের একটা অর্ডার দিলাম। আমার তো মনেই ছিল না। একটা বন্দুকের দোকানে রেখে দেখে মনে হলো আমি 100 অর্ডার দিতে চেয়েছিলাম, কিন্তু রেগনালের সাথে যাচ্ছি শুনে দোকানদার এই 350 কথা বলল। পরদিন স্কুপ আর আমি সকাল 10:15 রেগনালের ক্যাসেলে পৌঁছালাম। আসার সাথে কার্তুজ নিয়ে এসেছি। গাড়ি থেকে নামার পর দেখলাম চার্লস একটা বন্দুক নিয়ে আমাদের দিকে আসছে। আমি কি মিস্টার অ্যালেন কোয়াটারম্যানের সাথে কথা বলছি? কথাটা শুনেই মেজাজ খারাপ হয়ে গেল। তাই তো মনে হয়। তাহলে স্যার, মাই লর্ড আপনাকে এই বন্দুক দিতে বলেছেন। তারপর বন্দুক যত্ন করে ব্যবহার করার ব্যাপারে একটা লেকচার শুরু করল, কিন্তু থামিয়ে দিলাম। ধন্যবাদ মিস্টার কিপার, মনে হয় বন্দুকের ব্যাপারটা আপনার চেয়ে ভালোই জানি। এবার লাল ওয়েস্টকোট ওলা শুরু করল। বন্দুকে কোনো সমস্যা নেই স্যার, ফার্স্ট ক্লাস জিনিস ওটা। আপনার কাজ শুধু এটাকে ধরে থাকা, বাকিটা এ নিজেই করবে। আর নিচের পাখিগুলো ছেড়ে দেবেন, ব্লা ব্লা ব্লা। থামো থামো, লেকচার বন্ধ, নিজের কাজ করো। বেশ রাগ করে বললাম। জ্যাকলিন, অতিথিদের শুটিং শেখানো তোমার কাজ না। লর্ড রেগনাল চলে এসেছেন। কিছু মনে করবেন না মিস্টার কোয়াটারম্যান, এই গাধাগুলো সারা জীবন গাধাই থাকবে। চলুন এগোই। চার্লস আপনার বন্দুক কার্তুজ নিয়ে আসবে। ক্যাসেলে গিয়ে রেগনাল তার দল বলের সাথে পরিচয় করিয়ে দিলেন। মজার ব্যাপার হলো তার মধ্যে পরিচিত একজন বেরিয়ে পড়ল। সত্যি কথা বলতে আমাদের শেষ দেখা হয়েছিল প্রায় 12 বছর আগে। চেহারাই ভুলতে বসেছিলাম। একবার ভাবলাম ভুল করছি, কিন্তু পরে মনে হলো ওই ছোট ছোট কুতকুতে চেহারা, বাহারি নাক, ভ্যানকুপ ছাড়া আর কারো থাকতে পারে না। একসময় সারা দক্ষিণ আফ্রিকায় সারা জাগানো ভণ্ড ছিল ভ্যানকুপ। সে আমারও প্রায় 225 পাউন্ড মেরে দিয়েছিল। এই পরিবেশে আমরা দুজনের কেউই কাউকে আশা করিনি। 12 বছর আগে হুমকি দিয়েছিলাম, যদি ওকে সামনে পাই তাহলে গুলি করে মারব। আমার মনে হয় ওর দক্ষিণ আফ্রিকা ছাড়ার কারণগুলোর মধ্যে এটাও একটা। আরে, অ্যালেন কোয়াটারম্যান না? কুপ বলে উঠল। হ্যাঁ, তোমাকে দেখে কি খুশি লাগছে। তোমার লাগছে না মিস্টার ভ্যানকুপ? খোঁচাটা দিতে ইচ্ছে করল। আমার মনে হয় একটু ভুল হচ্ছে কোথাও। ইনি স্যার জুনিয়র ফাস্ট্রেস্কো। আমার দিকে তাকিয়ে বললেন লর্ড রেগনাল। কই, আমি তো কখনো ওনাকে এ নামে ডাকতে শুনিনি। আমি ফুরন কাটলাম। লর্ড রেগনাল এগিয়ে গেলেন। বোঝা গেল তার এ ব্যাপারে কোনো আগ্রহ নেই, বা থাকাটা ভদ্রতা মনে করলেন না। আর ভ্যানকুপ এগিয়ে আসলো, আস্তে আস্তে বলল, শেষ দেখা হওয়ার পর আমার চারপাশে অনেক কিছু বদলে গেছে। সেরকমই তো লাগছে। আবার একটু ফুরন কাটলাম। কিন্তু আমার তেমন বদলায়নি, আগের মতোই আছে। এখন যদি আমার পাওনা টাকা তুমি ভদ্রলোকের মতো সুদ সমেত ফেরত দিতে দাও, তাহলে বোধহয় তোমার চারপাশটা আরও বদলে যাবে। ও অ্যালেন কোয়াটার, আপনাকে তো বলেছি ওই টাকাটার ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। তোমার অতীত যা জানি তা নিয়েও নিশ্চয়ই সন্দেহ আছে, কিন্তু যখন প্রমাণসহ সবাইকে তোমার অসাধারণ গল্প শোনাব, তখন মনে হয় না অন্যদের আর সন্দেহ থাকবে। একটু চুপ থেকে ও বলল, শুনুন মিস্টার কোয়াটারম্যান, আপনি শিকারী হিসেবে বিখ্যাত, তাই চলুন একটা বাজি হয়ে যাক। আর যদি আপনি তার চেয়েও বেশি পাখি মারতে পারেন আর সাউথ আফ্রিকায় আমি সম্পর্কে মুখ বন্ধ রাখেন, তাহলে আমি সুদসহ আপনাকে টাকাটা ফেরত দেব। এবার আমি চুপ।
ভাবলাম ওর অতীতের কথা বলে বেড়ানো আমার স্বভাব বিরুদ্ধ হবে, আর তাতে কোনো লাভও নেই। তার চেয়ে 250 পাউন্ড ফেরত পেলে কাজে দেবে, তাই রাজি হয়ে গেলাম। কোনো বাজির ব্যাপারে কথা হচ্ছে নাকি স্যার জুনিয়াস? লর্ড রেগনাল এগিয়ে আসতে আসতে বললেন। অনেক লম্বা কাহিনী, ছোট্ট করে বললে আফ্রিকায় গিয়ে আমার মিস্টার কোয়াটারম্যানের মধ্যে 5 পাউন্ড নিয়ে একটা ঝামেলা হয়, সেটারই একটা সেটেলমেন্ট বলতে পারেন। আজ যদি মিস্টার কোয়াটারম্যান আমার চেয়ে বেশি পাখি মারতে পারেন, তাহলে তিনি সেই টাকা ফেরত পাবেন। বলল ভ্যানকুপ। মনে পড়ে গেল গল্পফাদার ভ্যানকুপ এক বিরাট প্রতিভার নাম। আমি আর কিছু বললাম না। সত্যি কথা বলতে আমার বেশ লজ্জা লাগছিল লর্ডের সামনে। লজ্জায় মরার দশা যাকে বলে আর কি। তারপর আমি আর লর্ড রেগনাল সামনে হাঁটতে শুরু করলাম। আপনি কি আগে থেকেই স্যার জুনিয়াসকে চিনতেন? আমি ভ্যানকুপকে চিনতাম 12 বছর আগে। কয়েকদিন পরেই উধাও হয়ে যায়। সাউথ আফ্রিকায় তো সে বিখ্যাত লোক। 10 বছর আগে এখানে আসে সে, এসেই ভালো সম্পত্তি কেনে। 3 বছর আগে ব্যারোনেট হয়েছে। ব্যারোনেট ইংল্যান্ডের খেতাব, পদমর্যাদায় ব্যারনের নিচে নাইটের উপরে। ভ্যানকুপের মতো লোক ব্যারোনেট হয় কেমনে? বেশ অবাক হয়ে বললাম। হয়নি, কিনেছে। আমার তো অন্তত তাই মনে হয়। লোকটাকে আমারও পছন্দ হয় না। আজ যদি আপনি ওকে হারিয়ে আপনার 5 পাউন্ড উদ্ধার করতে পারেন, তাহলে আমি খুশি হয়ে আপনাকে আরও 50 পাউন্ড দেব। বলেই রাখছি, লোকটার কিন্তু ফ্রিজন শিকারে হাত আছে। অবশ্য সেজন্যই ওকে ডাকা। সে সম্ভাবনা কম। এর আগে আমি কখনো ফ্রিজন্ট মারিনি। স্বভাব চরিত্র ভালোই জানি না, কিন্তু অন্তত আপনাকে খুশি করার জন্য হলেও চেষ্টা করব। তারপর ফ্রিজন শিকারের কয়েকটা টিপস দিয়ে গুড লাক জানালো রেগনাল। 10 মিনিট পর খেলা শুরু হলো। 7 জন শিকারী বন্দুক হাতে প্রস্তুত। প্রথমে ভ্যানকুপেই একটা মারল। আমারও প্রথম শটটা লাগলো, কিন্তু পরেরটা মিস করলাম। ততক্ষণে কুপ আরও দুটাকে আকাশ থেকে নামালো। স্কুপ মাথা নাড়তে লাগলো। চার্লসকেও দুঃখিত মনে হলো। মনে হয় প্রতিযোগিতা তার মাস্টারের সাথে নয় বলে এখন তার সমর্থনটা আমার দিকে। এটাও বোঝা গেল কুপকে এখানে খুব বেশি মানুষ পছন্দ করে না। ওই যে আরেকটা, একটা ফ্রিজনকে দেখিয়ে বলল স্কুপ। পাখিটা অনেক উঁচু দিয়ে যাচ্ছিল। ভ্যানকুপের সহ 3টা বন্দুক চলল। কোনোটাই ওটাকে ছুঁতে পারল না। তারপর আমি ফায়ার করলাম। রেগনালের উপদেশ মনে রেখে পাখিটার একটু সামনে। পাখিটা পড়ল 50 গজ ডানে। ওই শটটা মনে হয় কনফিডেন্স ফিরিয়ে দিল। তারপরেও খাওয়ার বিরতির আগ পর্যন্ত আমি কুপের চেয়ে 30টা পিছিয়ে ছিলাম। দুপুরে খাওয়ার সময় কুপ এত বকবক করল যে লর্ড রেগনাল সহ কয়েকজন বিরক্ত হয়ে গেল। একসময় কুপ আমাকে জিজ্ঞেস করল, গত বছর আপনার হাতি শিকার কেমন হলো? ভালোই। তাহলে হোক কয়েকটা ভালো অভিযানের গল্প। আপনি তো জানেন, এখানকার কারোরই আমাদের মতো বড় প্রাণী শিকার করার অভিজ্ঞতা নেই। সবাই বেশ মজা পাবে। আপনার আছে বলেও তো কখনো শুনিনি স্যার জুনিয়াস। যতদূর মনে পড়ে আপনি বলেছিলেন আফ্রিকার বড় প্রাণীর মধ্যে আপনি শুধু ডুবায় আটকা পড়া একটা অসুস্থ ষাঁড় মেরেছেন। আর শিকার আমার জীবিকা, আপনার মতো খেলা নয়। ওটা নিয়ে বাহাদুরিও পছন্দ হয় না। লাঞ্চের পর আবহাওয়া খারাপ হতে শুরু করল। লর্ড রেগনালের কাছে এসে বললেন, আজ আমাদের এই দলের 700 ফ্রিজন্ট মারার টার্গেট ছিল। মনে হয় 500 হয়েছে। আমি আজকের মতো আর শ্যুট করতে চাচ্ছি না। আর এই আবহাওয়া পাখি কম আসবে। আমরা সবাই মারলে আপনাদের বাজিটা জমবে না, তাই শুধু আপনাদের দুজনকে রেখে বাকিরা ছাড়ছে। মনে তো হয় না বেশি মারতে পারবো, আমি বললাম, কারণ সেরকমই মনে হচ্ছিল। আরে না, পারবেন। আপনি এর মধ্যে অন্য সবার চেয়ে অনেক ভালো করে শট নিয়েছেন। শুধু পাখিগুলোর হালচাল ঠিকমতো বুঝছেন না। 1 গ্লাস চেরি ব্র্যান্ডি নিয়ে নিন, নার্ভ তামার মতো হয়ে যাবে। নিলাম চেরি ব্র্যান্ডি।
তারপর খেলায় ফেরার পালা। ভ্যানকুপ আমি দুজনেই জায়গায় আসলাম। খুব ডানে, আমি বায়ে। বেশ কিছু লোক জমে গেছে, তাদের মধ্যে বন্দুকের দোকানদারকেও দেখলাম। আমার সাথে আছে লর্ড রেগনাল, স্কুপ, চার্লস আর জ্যাকলিন। ওই যে আসছে। লর্ড রেগনাল আমাকে এক সারি পাখি দেখালেন। 4টা পাখি সার বেঁধে আসছে। আমি প্রথমটা শুট করলাম, পড়ল। দ্বিতীয়টাও। আরেকটা লোডেড বন্দুক নিয়ে ঠিক মাথার উপরে 3 নাম্বারটা আর পেছনে ঘুরে 4 নাম্বারটা ঘায়েল করলাম। ওরে বাস, এই জিনিস প্রথম দেখলাম। স্কুপ বলল। চার্লস শীষ দিয়ে উঠল। আসলে সত্যি কথা বলতে দ্বিতীয় পাখিটা আমি শুটই করিনি, ভুলে প্রথমটাই 2 বার করেছিলাম। হঠাৎ বাতাস খুব বেড়ে গেল। রুক পাখিরা বাসার উদ্দেশ্যে দৌড় দিল। সেগুলো 2টো নামানোর পর মনটা খারাপ হয়ে গেল। মনে হলো, ইস, পাখিগুলোর ঘরে ফেরা আর হলো না। রুক শিকার বাদ। হাতের কাছে আরও কয়েকটা পেলেও মারলাম না দেখে সবাই অবাক হয়ে তাকালেও কেন যেন মনে হলো লর্ড রেগনাল বুঝতে পারছেন আমার মনের কথাটা। এদিকে কবুতরগুলোর অবস্থাও ভালো না। বাতাসের তোড়ে উল্টাপাল্টা উঠতে শুরু করেছে দেখে গাছের পাতার মতো মনে হচ্ছিল। বুনো হাঁস গুত্তা খেয়ে উঠছে। বেশ কয়েকটা গুলি করলাম, বেশিরভাগই লক্ষ্যভেদ হল। ভ্যানকুপ জায়গা ছেড়ে এসে বলল, আবহাওয়া খারাপ, আজকের মতো শেষ করি। আমি আর কি করতে চাই জানতে চাইলেন লর্ড। আমি বললাম, আমার কোনো অসুবিধে হচ্ছে না। নিজের প্রেস্টিজ বাঁচাতেই হয়তো কুপ জায়গায় ফিরে গেল। পরের 45 মিনিট আমি যেভাবে বন্দুক চালালাম মনে হয় না সেরকম আর কখনো চালিয়েছি। একের পর এক শুট করছি, কারণ পাখিরা বাতাসের সাথে ভেসে আসতে শুরু করেছে। বেশি বাতাসের কারণে অসুবিধা হচ্ছিল ভ্যানকুপের, কিন্তু আমার সুবিধা হচ্ছিল। জানি না কেন, যেটাকেই টার্গেট করছি সেটাই পড়ছে। বাতাস যত বেশি হচ্ছে আমার পারফরমেন্সও তত ভালো হচ্ছে। একবার তো পরপর 10টা গুলি করে 9টা মারলাম। একসময় বন্দুক এত গরম হয়ে গেল যে ধরাটাই কঠিন হয়ে দাঁড়ালো। পাখিগুলো যে কই কই করে পড়ল বুঝলাম না। অবশ্য সেই জন্য লোক আছে। এভাবেই চলল। রেগনাল বললেন, এই না হলে বাজি। আস্তে আস্তে পাখির পরিমাণ কমতে শুরু করল, কিন্তু আমার ফর্ম তখন তুঙ্গে। ভালো ভালো শট নিতে নিয়ে বাজির কথা প্রায় ভুলেই গেলাম। সেজন্যই মনে হয় অনেক দূরের একটা পাখি টার্গেট করলাম। দূরত্ব খুব বেশি? রেগনাল বললেন। আমি গুলি চালালাম। মাঝ আকাশ থেকে পাখিটা পড়তে শুরু করল। পড়ার পুরো সময়টা তাকিয়ে তাকিয়ে ওর পতন দেখলাম। দর্শকরা আনন্দে হাততালি দিল। জ্যাকলিন বলল, ওটা যদি একটা মাস্টার শট না হয় তাহলে আমার কান কুত্তা দিয়ে খাওয়াবো। স্কুপ পিঠে থাপ্পড় দিল, কিন্তু এত জোরে যে মেজাজ খারাপ হয়ে গেল। রেগনাল বললেন, এত মজা আর কোনো শুটে এসে পাইনি। তারপর লোকজনকে সাবধানে দুজনের শিকার আলাদা করতে বললেন। শেষ 30টা পাখি মারলাম 35টা কার্তুজ খরচ করে। খেলা শেষে গুনার পালাও শেষ। লর্ড রেগনাল বললেন, জ্যাকলিন স্যার, ফরওয়ার্ড স্কোর কতগুলো? 277টা। আর কোয়ার্টারম্যানের? একই সমান, 277টা। তাহলে তো মনে হচ্ছে আপনার 5 পাউন্ড ফেরত পাচ্ছেন কোয়ার্টারম্যান। মিস্টার বাদ দিয়ে বললেন রেগনাল। আমি বলতে চাই, মিস্টার কোয়ার্টারম্যান ভালো শ্যুট করেছেন ঠিকই, কিন্তু আমার চেয়ে বেশি শ্যুট করতে পারেননি বোধহয়, বলল ভ্যানকুপ। হাসি হাসি ভাব করে বলার চেষ্টা করল, কিন্তু হাসিটা ফুটল না। কোয়ার্টারম্যান শুধু ভালো শ্যুট করেনি, আমার দেখা সবচেয়ে ভালো শ্যুটার তিনি। আর কোয়ার্টারম্যান শেষের দিকে অনেক উপরে যে পাখিটা মারলেন সেটা পাওয়া যায়নি, সেই তো কোয়ার্টারম্যানে জিতেছে। রেগনাল বললেন, আমারও তো 2-1টা পড়ে থাকতে পারে কোথাও, সেক্ষেত্রে ব্যাগে যতগুলো আছে
ততগুলোর হিসাব করাটাই ভালো না? কুপের প্রতিবাদ। এই সময় চার্লস আরেকটা লোক সহ ঢুকল। লোকটার সাথে একটা কুকুর আর হাতে একটা ফ্রিজন্ট। চার্লস বলল, পেয়েছি মাই লর্ড। স্যার কোয়াটারমেন অনেক উঁচুতে যে পাখিটা গুলি করেছিল সেটা লেকের পারে পড়ে কাদায় ঢুকে গিয়েছিল। রেগনাল পাখিটা হাতে নিয়ে বলল, আপনার কথা মেনে নিলেও আবার কোয়াটারমেনের দিকে পাল্লা ভারী হয়ে গেছে। এবার তো টাকাটা দিয়ে তাকে অভিনন্দন জানাবেন নাকি? আবার আমার প্রতিবাদ করতেই হচ্ছে। কিভাবে বুঝলেন ওটা মিস্টার কোয়াটারমেনের ফ্রিজন্ট? প্রতিবাদটা টাকার জন্য না, প্রতিযোগিতা সুষ্ঠু হওয়ার জন্য। কুপের ঢঙ্গের এই কথাটা শুনে গা জ্বলে গেল। মেনে নিচ্ছে কারণ আমার লোক তাই বলছে স্যার জুনিয়াস, আর যত উপরে থেকে পড়েছে তাতে তার কথা অবিশ্বাস করার কিছু নাই। কিন্তু আমার সন্দেহ যাচ্ছে না, বলল কুপ। এবার রেগনাল খানিকটা বিরক্ত। তিনি পাখিটাকে ভালো করে উল্টে পাল্টে দেখলেন, তারপর জিজ্ঞেস করলেন, আপনি কোন সাইজের কার্তুজ নিয়েছিলেন আজ স্যার জুনিয়াস? নাম্বার 4। আর কোয়াটারমেন নাম্বার 3। আর কারো নাম্বার 3 ছিল? সবাই মাথা ডানে বায়ে নাড়ালো, মানে না। জ্যাকলিন, পাখিটার মাথা থেকে গুলিটা বার করো। মনে হয় ওটা ওর খুলিতে আটকে আছে, বললেন লর্ড। জ্যাকলিন একটা পেন নাইফ দিয়ে গুলিটা বের করল। বলল, নাম্বার 3, একেবারে নিশ্চিত মাই লর্ড। এখন ওই ঝামেলাটা শেষ করা দরকার স্যার জুনিয়াস। বাজির টাকাটাও, বললেন রেগনাল। এখন আমার কাছে এত টাকা নেই। আপনার আর আমার ব্যাংকে একই। আপনি আমার বাসায় এসে চেক লিখে দিতে পারেন, সেটাই ভালো। চলুন, এখন বেশ ঠান্ডা লাগছে। আমরা ভেতরে গেলাম। লর্ড রেগনাল একটা চেক বই এনে কুপের হাতে দিলেন। চেক বই নিয়ে কুপ আমার দিকে তাকিয়ে বলল, আমার আসল অঙ্কটা মনে আছে, কিন্তু সুদ কত হবে? শুনেই মেজাজটা বিগড়ে গেল। বললাম, জানি না, যাও, সুদ মাফ করে দিলাম। সে 250 পাউন্ডের একটা চেক লিখে আমার সামনের টেবিলে ছুরি দিয়ে চলে গেল। চেকটা নিয়ে রেগনালের দিকে ফিরে বললাম, এই চেক অনেকদিন আগের ধারের জন্য পাওয়া। টাকাটা হারিয়ে গেছে বলে ধরে নিয়েছিলাম। আজ দুপুরে আপনি কটেজ হাসপাতালের সমস্যার ব্যাপারে বলছিলেন। আমার পক্ষ থেকে এটা আপনার হাসপাতালের জন্য। বলে চেকটা তার দিকে এগিয়ে দিলাম। দেখে চোখ কপালে তুলে বলল, 5 পাউন্ড না? তারপর থেকে তথাকথিত স্যার জুনিয়াস বা পরিচিত ভ্যানকুপকে আর দেখিনি। কয়েক বছর আগে বেচারা মারা গেছে। পরে জানতে পারলাম আমার চেকের টাকা হাসপাতালে দেয়া হয়েছে। সেখানে সেই টাকা দিয়ে শিশুদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে, নাম এলেন কোয়াটারমেন ওয়ার্ড। এই গল্প বলার কারণ এটাই ছিল লর্ড রেগনালের সাথে আমার দীর্ঘ অন্তরঙ্গ বন্ধুত্বের সূচনা। আরেকটা কথা অপ্রাসঙ্গিকভাবে বলতে ইচ্ছে করছে। সেদিন ভ্যানকুপ নামক ঝামেলাটা বাদ দিলে শুধু শুটিংটা আমি অনেক উপভোগ করেছিলাম। তারপর আর এরকম কোনো শুটিংয়ে যেতে হয়নি, এজন্যই আমি খুব খুশি। কারণ খরচটা আটকে ওঠার মতো। পাখি কোরানো, কার্তুজ, এটা সেটা সব মিলিয়ে খরচের 150 পাউন্ডের রসিদটা আমার কাছে এখনো আছে। ফ্রিজান শুটিং সত্যিই ধনীদের খেলা। পরের 2.5 ঘন্টা রেস্ট নিয়ে কাটালাম। লম্বা সময় শ্যুট করে ঘাড় মাথা ব্যথা হয়ে গিয়েছিল। পুরো রেগনাল ক্যাসেল সুন্দর করে সাজানো, হাজার মোমবাতি, আলোকসজ্জা, ক্যাসেলের দুর্লভ সব ফার্নিচার, সব মিলিয়ে ক্যাসেল লেডির পরিচিত অনুষ্ঠানের জন্য পারফেক্ট। মিস ম্যানারকেও অনেক সুন্দর লাগছিল। স্কুপের তো চোখেই সরছিল না। কিছুক্ষণ পর ক্যাসেলের মূল ফটক খুলে গেলে স্যাভেজ ঘোষণা করল, আসছেন ভাবি লেডি রেগনাল, মিস হোমস এবং তার মা মিসেস লংডন। সবার মতো আমিও তাকালাম। মিসেস ল্যাংডন সম্পর্কে তেমন কিছু বলার নেই। দেখে বোঝা যায় ধনী, বাঁকানো নাক, কুচকুচে কালো চোখ, গলায় বিরাট ডায়মন্ড নেকলেস।
আর কিছু বলার নেই। এবার চোখ গেল মিস হোমসের দিকে। সুন্দরী মেয়ে, বয়স 22 বা 23। তার চলাকেই বোধহয় সাহিত্যিকেরা জলের মতো চলা বলেন। তরুণী হরিণীর কথা মনে করিয়ে দেয়। গায়ের রং ততটা সাদা নয়, স্বচ্ছ টানা টানা চোখ, ব্রাউন চুল, সুন্দর মুখ, টকটকে লাল ঠোঁট, পরনে হালকা গোলাপি ড্রেস। একমাত্র গহনা মুক্তার একটা মালা, সাথে একটা মাত্র লাল ক্যামেলিয়া। সব মিলিয়ে সিম্পল আর সুন্দর। আমার কাছে তাকে যতটা না অ্যাংলো স্যাক্সনের মতো লাগছিল, তার চেয়ে বেশি লাগছিল ইতালিয়ান বা স্প্যানিশদের মতো। বাবার দিক থেকে মনে হয় শরীরের দক্ষিণের রক্ত আছে। তবে একটা ব্যাপার আমার দৃষ্টি আকর্ষণ করেছিল, সবারই করবে, মিস হোমসের বুকে একটা সাদা দাগ, অর্ধচন্দ্রাকৃত সাদা দাগ। হঠাৎ জানি না কেন চোখের সামনে মামিনার চেহারা ভেসে উঠল। শিরদাঁড়া দিয়ে একটা শিরশিরানি বয়ে গেল। ওর মৃত্যুটা অসাধারণ ছিল। ওর সম্পর্কে বিস্তারিত লিখেছি চাইল্ড অব স্ট্রম নামের কাহিনীতে, তাই এখানে আর বেশি লিখলাম না। একটু নস্টালজিক হয়ে পড়েছিলাম, তাই মিস হোমসের দিকে ফিরলাম। ইংল্যান্ডের এই সম্ভ্রান্ত ভাগ্যবতী মেয়ের সাথে জুলুল্যান্ডের ওই কপাল পোড়া মেয়ের কোনো মিল থাকার কথা নয়। তবু জানি না কেন যেন মনে হলো এই দুজনের কোথাও না কোথাও একটা সম্পর্ক আছে। অনুভূতিটা ভালো রকম দৃঢ়। এই ব্যাপারটাও একটু অস্বস্তিতে ফেলল। লর্ড রেগনাল ছোট্ট একটা বউ করে মিস হোমসের দিকে এগিয়ে গেল। বেশি দূরে না থাকায় দুজনের কথা খানিকটা শুনতে পেলাম। এটা সেটা কথা বলার পর রেগনাল বললেন, কার সাথে ডিনারে যাবে? মানে তুমি তো জানো আমাকে তোমার মায়ের সাথে যেতে হবে। ডাক্তার জেফরির সাথে যাবে নাকি? না, বেশ দৃঢ়ভাবে বলল মিস হোমস। আগে একবার গিয়েছি, লোকটাকে ভালো লাগেনি। মিস্টার অ্যালান কোয়াটারম্যানকে মনে হয় ভালো, আর তাছাড়া আফ্রিকা সম্পর্কে জানতেও ইচ্ছে করছে। ভালো চয়েস। বাকি সবাই একসাথে যতটা ইন্টারেস্টিং হবে, সে একাই তার চেয়ে বেশি। কিন্তু তুমি সবসময় আফ্রিকা সম্পর্কে এত আগ্রহী কেন বলো তো? থাকবে নাকি আফ্রিকায়? প্রেমিকা সুলভ শোনালো রেগনালের গলা। থাকতেও পারি। প্রেমিকাদের মতোই মজা করে উত্তর করলেন মিস হোমস। কে জানে কখন কাকে কোথায় থাকতে হয়। তারপর দুজনে আমার দিকে এগিয়ে আসলো। রেগনাল বলল, কোয়াটারম্যান, এই হলো আমার বাগদত্তা মিস হোমস। তোমার সাথে দেখা করার জন্য উতলা হয়ে গিয়েছিল, কারণ আফ্রিকার ব্যাপারে আগ্রহী। আমি বললাম হালকাভাবে। মিস্টার কোয়াটারম্যানের ব্যাপারে শুনলাম তিনি নাকি আফ্রিকার সবচেয়ে বিখ্যাত শিকারীদের একজন। মিস্টে একটা হাসি দিয়ে বললেন মিস হোমস। কি বলবো বুঝতে না পেরে বউ করলাম একটা। রেগনাল হেসে ফেলল। ডিনারের ঘোষণা হয়ে গেছে। সে মিস হোমসকে আমার জিম্মায় রেখে চলে গেল। খাবারের আয়োজন ছিল সত্যিই প্রশংসার দাবিদার। যদিও খুব বেশি মনে পড়ছে না সে সম্পর্কে, আমার খালি স্পষ্ট মনে আছে মিস হোমসের কথা। তার কথা বলার স্টাইল, সুন্দর চোখের বিনয়, সাজানো পরিপাটি চুল, আর আমার সম্পর্কে চোখে পড়ার মতো আগ্রহ। এদিকে রেগনাল লেডি ল্যাংডনের সাথে খুব যে একটা ভালো বোধ করছে না, সেটা তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল। লেডি আসলেই বাচাল ধরনের মহিলা। মিস হোমস একসাথে অনেক কথা বলা শুরু করলেন। শুনলাম কাল আপনি স্যার জুনিয়াস ফস্টেস্কোকে হারিয়ে অনেক টাকা জিতেছেন। সে টাকা আবার কটেজ হাসপাতালে দিয়েছেন। আপনাকে দেখে কিন্তু মনে হয় না আপনি বাজি ধরার মতো লোক। সেরকম লোক অবশ্য আমার পছন্দ না, কিন্তু আপনার স্যার ফস্টেস্কোকে হারিয়ে দেওয়াটা আমার ভালো লেগেছে। লোকটাকে আমারও পছন্দ হয় না। আমি কিন্তু বলিনি আমি আপনাকে পছন্দ করি না। আপনি বলেননি, কিন্তু আপনার চোখ বলছে। তার নাম শোনার পর আপনার মুখের ভাব বদলে গিয়েছিল। আমার চোখ ফাঁকি দেওয়ার কিন্তু সহজ না। সেটা বোঝা যাচ্ছে। আর একটাও ঠিক ধরেছেন, আমি বাজি ধরার মতো লোক মোটেও না। তারপর তাকে ভ্যানকুপের ব্যাপারে অল্প কিছু বললাম। আরও অনেক ব্যাপারের কথা হলো। অতীত, অভিযান, প্রেম, ভালোবাসা, ধন সম্পদ, কিছুই বাদ থাকল না।
বোঝা গেল মিস হোমসের আরেকটা গুণ, তিনি ভালো শ্রোতাও। তিনি অনেক কিছু বললেন, বোঝা যাচ্ছিল ভুল শুনিনি। আসলেই তার মতো বুদ্ধিমতী ইংল্যান্ডে কম আছে। সাধারণ মেয়ের মতো স্বামী, সন্তান, ঘর সংসার, সোনা গয়না এগুলোই তার শয়ন স্বপনে ঘোরাফেরা করে না। এছাড়া আরও অনেক কিছু নিয়ে তিনি ভাবেন, অনেক প্রশ্ন তাকে ভাবায়। একসময় নিজের সম্পর্কে কিছু বলতে বললে তিনি বললেন, আমার মনে হয় আমি সব মেয়েদের মতো না, মাঝে মাঝে আজব কিছু অনুভব করি। অবশ্য এসব কথা আমি আর কাউকে বলিনি, এমনকি আমার মাও সব কিছু জানে না। লর্ড রেগনালকেও বলিনি, কেন জানি মনে হয় ওরা বুঝবে না। মা তো একেবারেই বলে আমার ডাক্তার দেখানো উচিত। এটাও জানি না আপনাকে কেন বলছি, কেন জানি না মনে হচ্ছে আপনি বুঝবেন। মাঝে মাঝে মনে হয় আমার চারপাশে একটা রহস্য ঘোরাফেরা করে, মনে হয় আমি অতীত ভবিষ্যৎ সবই দেখতে পাচ্ছি, কিন্তু কোনোটাই মনে রাখতে পারি না। মনে হয় ওগুলো আমার জ্ঞানের অনেক উপরে। প্রথম এরকম হয়েছিল আমার যখন বয়স 9 বছর, তখন। মাঝে মাঝে মনে হয় আফ্রিকার সাথে আমার কোনো কিছু জড়িয়ে আছে। ওই জন্যই আপনার আর আফ্রিকার ব্যাপারে এত আগ্রহ। আপনি তো সারা জীবন আফ্রিকায় কাটিয়েছেন, তাই না? শেষের দিকে তার কণ্ঠ একটু অস্থির শোনাল। আমার মনে হয় আপনার মায়ের ধারণাটা ঠিক, ডাক্তার দেখানো উচিত। আমি জানি এটা আপনার মনের কথা না। তারপর আমি তাকে আরও কয়েকটা অভিযানের গল্প শোনালাম। গল্পের এক পর্যায়ে আরবদের কথা বলা শুরু হলো। আরবদের কথা আসতেই তিনি আরেকটা ঘটনা বললেন। আমার বয়স তখন 8 কি 9। আমরা তখন লন্ডনে থাকতাম। একদিন কেসিংটনের বাগানে খেলছিলাম। খেলতে খেলতে হঠাৎ দেখলাম আলখাল্লা আর পাগড়ি পরা দুটো লোক আমার দিকে তাকিয়ে আছে। তাকানোর ধরন দেখে মনে হলো তারা দিনে দুপুরে কোনো অলৌকিক প্রাণী দেখছে। লোক দুটোর গায়ের রং ছিল তামাটে। আমার বল একজনের পায়ে লাগলো। লোকটা অনেক সুন্দর করে একটা বো করে বলটা তুলে দিল ঠিকই, কিন্তু দিতে যেন ভুলে গেল। দুজনের মধ্যে কথা শুরু হলো। অবশ্য কথা কাটাকাটি বলাই ভালো, ওদের ভাষায় কিছু বুঝলাম না। তারা আমার গলার নিচে চাঁদের মতো ওই দাগটার দিকে বারবার দেখাতে লাগলো। দাগটা আপনি এখনও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই দাগটার জন্যই আসলে বাবা আমার নাম রেখেছিলেন লোনা। একজন আমাকে ভাঙা ভাঙা ইংরেজিতে জিজ্ঞেস করল, তোমার নাম কি খুকি? আমি বললাম। তারপর সে আলখানার নিচ থেকে একটা বাক্স বের করে একটা মিষ্টি জাতীয় কিছু আমাকে দিল। ছোটবেলায় মিষ্টি খুব পছন্দ করতাম, তাই সাথে সাথে কোনো কথা না বলে জিনিসটা মুখে পুরে দিলাম। তারপর বলটা একটা ঝোপের মধ্যে দিয়ে গড়িয়ে দিয়ে লোকটা বলল, যাও নিয়ে এসো। জ্ঞান ফিরে একবার দেখলাম একটা লোক আরেকজনকে ঘুষি পাকিয়ে বলছে, যাও বাচ্চাটাকে ফেরত দিয়ে এসো। আবার জ্ঞান হারালাম। তারপর যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমার পাশে আমার গভর্নেন্স বসে আছে। অপরিচিত লোকের কাছ থেকে মিষ্টি নেওয়ার জন্য আমাকে খানিকটা বকা শুনতে হলো। আমার গভর্নেন্স এই কথা বাসার কাউকে বলেনি, আর আমিও বকা খাওয়ার ভয়ে কাউকে বলিনি। আপনার কি মনে হয় মিষ্টিতে কিছু মেশানো ছিল? মাথা উপরে নিচে নেড়ে বলল, হতে পারে, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ওই ঘটনার পরেই কিভাবে যেন আফ্রিকা সম্পর্কে আমার যত আগ্রহ জন্মাতে শুরু করে। এরপরে এই লোকগুলোকে আর কখনো দেখেছেন? একবারও না। এই সময় লর্ড রেগনালের গলা শোনা গেল। লোনা, এত মনোযোগ দিয়ে কথা বলছিলে যে ডিস্টার্ব করতে ইচ্ছে করছিল না, কিন্তু সবাই তোমার জন্য অপেক্ষা করছে। লোনা যাবার পর স্কুপ কানে কানে বলল, তুমি যদি এভাবে মিস লোনার সাথে কথা বলতেই থাকো তাহলে লর্ড রেগনাল হিংসায় জ্বলে পড়ে ছারখার হয়ে যাবেন। গাধার মতো কথা বন্ধ করো তো, বললাম স্কুপকে। একটু পর রেগনাল আমার দিকে এগিয়ে আসলো, বলল, তো কোয়ার্টারম্যান, তোমার ডিনার নিশ্চয়ই আমারটার মতো বাজে হয়নি। এরই মধ্যেই আপনি থেকে তুমিতে নেমে এসেছেন। বুঝলাম স্কুপের কথা একদম ভুল না।
পরে কিছুক্ষণ একা একা বসে থাকলাম। মিস হোমসের থেকে যত সম্ভব দূরে থাকার চেষ্টা করলাম। স্কুপ কথা বলতে চেষ্টা করল, কিন্তু সাড়া দিলাম না। চুপচাপ জেরুজালেমের উপর একটা বই দেখতে শুরু করলাম। রেগনাল আমার দিকে এগিয়ে আসলো, কথা বলতে শুরু করল। জানি না ও নিজে থেকে এসেছিল নাকি মিস হোমস আমাকে একা দেখে পাঠিয়েছিলেন। কথা হলো মূলত আফ্রিকায় আমার শিকারের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে। রেগনাল আমার ঠিকানাও চাইলেন। ডারবানের ঠিকানা দিলাম। কতক্ষণ কথা হয়েছিল মনে নাই। একসময় লেডি ল্যাংডন তার হবু জামাইয়ের কাছ থেকে বিদায় নিতে এলেন। তারপর আর তার সাথে আমার দেখা হয়নি। ভদ্রমহিলা অনেক দিন আগে মারা গেছেন। লেডি ল্যাংডন আর লোনাকে মা মেয়ে ভাবতে একটু খটকা লাগছিল। দুজন পুরোপুরি আলাদা। ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম লেগেছিল। কীরকম তা ঠিক বলতে বুঝাতে পারব না। রাত 10টা নাগাদ সব অতিথি বিদায় নিল, যাদের মধ্যে বেশিরভাগের সাথেই ওটা আমার শেষ দেখা। রেগনাল অতিথিদের বিদায় জানিয়ে আসলো। আমাকে জিজ্ঞেস করলো মিউজিক না তাস, কোনটা আমার বেশি পছন্দ। আমি কিছু বলার আগেই সেবেজ আসলো। এসে রেগনালকে জানালো সাদা কাপড় পরা দুজন লোক এসেছে, আর একজন লোককে খুঁজছে যে নাকি রাতে এখানে থাকবে। কি নাম বলল বুঝতে পারিনি, কিন্তু মনে হয় স্যার কোয়াটারম্যানকে খুঁজছে। নিজেদের পরিচয় দিয়েছে? রেগনাল জিজ্ঞেস করল। মাই লর্ড, ওরা কিছু বলেনি, কিন্তু আমার মনে হয় ওরা কোনো জাদুকর। প্রথমে একবার যখন ওদের চলে যেতে বললাম, তখন একজন বলল, তুমি আগে যাও। তারপর মাই লর্ড, আমি আমার পকেটে হিস ইস শব্দ পেলাম। পকেটে হাত দিয়ে দেখি সেখানে একটা সাপ। বের করে ছুঁড়ে ফেলতে এই সাপটা অদৃশ্য হয়ে গেল। হতভম্ব হয়ে কেবল দেখতে যাব কামড় টামড় দিল কি না। এই সময় কিচেন মেইডের মাথায় হ্যাট থেকে একটা ইঁদুর লাফ দিয়ে বের হলো, আর মহিলা হিস্টোরিয়া রোগীর মতো চেঁচাতে শুরু করল। ওর কথা শুনে হাসি আটকাতে পারলাম না। আমাদের হাসতে দেখে মিস হোমস, মিস ম্যানার সহ কয়েকজন অতিথি আমাদের দিকে তাকালো। হাসির কারণ জিজ্ঞেস করল। স্যাভেজ বলছে দুজন জাদুকর এসেছে, যারা এখানে সেখান থেকে সাপ ইঁদুর সব বের করছে। রেগনাল বলল। জাদুকর? জর্জ, ওদের ভেতরে নিয়ে এসো না। মিস হোমস কিশোরীর মতো পাগল গলায় বলল। রেগনাল তাদের ভেতরে আনতে বলল। কিছুক্ষণ পর স্যাভেজ দুজন লোক সমেত ফিরে আসলো। ঘোষণা করল, আসছেন মিস্টার হেবিরোট এবং মিস্টার মেরুরোট। মিস্টার হেবিরোট এবং মিস্টার ম্যারোরোট? রেগনালের গলায় দ্বিধা। আমার মনে হয় হারুত আর মারুত, এই ধাঁচের নাম আমি আগেও শুনেছি। আমি বললাম। দুজন লোক ভেতরে ঢুকল। প্রথমজন লম্বা, প্রাচ্যীয় দেশের ধাঁচের চেহারা, সাদা দাড়ি, বাঁকানো নাক, তীক্ষ্ণ চোখ। দ্বিতীয়জন একটু খাটো, ক্লিন শেভ করা, শক্ত সামর্থ্য চেহারা, বয়সেও প্রথমজনের চেয়ে ছোট হবে। সাথে সাথে আমার মিস হোমসের ডিনারের শোনা ঘটনা চোখে পড়ল। একবার তার দিকে চোখ পড়তেই দেখলাম তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। আমার দিকে চোখ পড়তেই 1 সেকেন্ডে সামনে নিল। মনে তো হয় না আর কেউ ব্যাপারটা খেয়াল করছে। আগন্তুকদের দেখে উঁচু শ্রেণীর সোমালি আরব বলে মনে হলো। দুজনে সরাসরি আমার দিকে এগিয়ে আসলো। এসে সরাসরি বান্টু ভাষায় কথা বলতে শুরু করল। আমি আরবি আশা করেছিলাম, কিন্তু বান্টু শুনে বেশ অবাক হলাম। মাকুমাজান, আমি হারুত, হোয়াইট ক্যান্ডাদের প্রধান পুরোহিত। লম্বাজন বলল। আর আমি মারুত, আমি সহকারী পুরোহিত। আপনাকে আমরা দুজন অনেকদিন ধরে খুঁজছি। তারপর একসাথে বলতে শুরু করল, ও লর্ড, আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন। ও রাতের প্রহরী, যে দেখতে ছোট কিন্তু অনেক মহান। ও মামিনার প্রিয় মানুষ, আমরা দুজন হোয়াইট ক্যান্ডাদের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। মামিনার কথা শুনে একটু অবাক হলাম। হারুত মারুত বলেই চলল। ও শয়তানের বিনাশকারী, আমাদের কাছে ভবিষ্যৎবাণী আছে যে আপনি আমাদের ভাই হিসাবে, আমাদের নেতা হয়ে
আমাদের কঠিন বিপদ থেকে বাঁচাবেন। ও মাকুমা যান, আপনার ভাগ্যেও এরকম লেখা আছে। আমরা আপনার নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি, সেই সাথে আমাদের সাথীর পক্ষ থেকে পুরস্কারও দেব বলে কথা দিচ্ছি। আবার তারা বউ করল, একবার, দুবার, তিনবার। তারপর হাত বেঁধে চুপচাপ দাঁড়িয়ে পড়ল। আমি সবাইকে সংক্ষেপে কথাগুলো বুঝিয়ে দিলাম। মামিনা মানে কি? এটা কি কোনো মহিলার নাম? তীক্ষ্ণভাবে জানতে চাইল মিস হোমস। মিস হোমসের কথা শুনে হারুতের দিকে ঘুরে বোকরা ভাঙা ভাঙা ইংরেজিতে বলতে শুরু করল, মামিনা খুব সুন্দরী এক ঝুলো মেয়ে, হয়তো আপনার চেয়েও সুন্দর। সে লর্ড মাকুমাজানকে অনেক ভালোবাসত। সে যখন বেঁচে ছিল তখন মাকুমাজানকে ভালোবাসতে শুরু করে, কিন্তু এখন মৃত্যুর পরও তাকে ভালোবাসে। মাকুমাজানকে জিজ্ঞেস করুন, তিনি সেই গল্প ভালো জানেন। মৃত্যুর সময় উনি মামিনার পাশে ছিলেন। আমি হারুতের কাছে জানতে চাইলাম সে মামিনার কথা কিভাবে জানে। আমার দিকে ঘুরে বলল, জুলো জাদুকর জিকালে আমার বন্ধু। সে আমাকে মামিনার সাথে পরিচয় করে দিয়েছে, আর মামিনা আমাকে সব বলেছে। মিস হোমস সহ সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। সে আপনাকে বলতে বলেছে যে সে এখনও আপনাকে ভালোবাসে আর আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যদি চান মামিনার সাথে আপনার দেখা করিয়ে দিতে পারি। মিস ম্যানার আর হোমস ফিসফিস করে বললেন, দেখা করুন প্লিজ। কিন্তু সেটা উচিত হবে না। তারপর বান্টুতে বলতে শুরু করল, আপনার কাছে একটু কাজে এসেছি। ব্ল্যাক ক্যান্ডারের সাথে আমাদের একটা যুদ্ধ হতে চলেছে। ব্ল্যাক ক্যান্ডারা শয়তানের পূজারী, আর ওরা জানা নামের এক শয়তানের হাতির পূজা করে। আমরা জানতে পেরেছি একমাত্র আপনিই পারবেন হাতিটাকে মারতে। আর যদি আপনি কাজটা করে দেন তাহলে আমরা আপনাকে হাতিদের গোরস্থান দেখিয়ে দেব, সেখানে হাতিরা মরার জন্য যায়। আপনি আপনার যত ইচ্ছে ওয়াগন ভর্তি করে হাতির দাঁত হাড় আনতে পারেন। খুব তাড়াতাড়ি আপনি একটা অভিযানে যাবেন, সেখানে মজিটু, পোঙ্গো এইসব হাতির দেখা পাবেন। তারা যে দ্বীপে থাকে সেখান থেকে উত্তরে অনেক দূরে মরুভূমির আরেক প্রান্তে আমার জাতি ক্যান্ডারা থাকে। আপনার যখন ইচ্ছে আসতে পারেন। আর এখন আমার কথা যদি আপনার বিশ্বাস নাও হয় তবু আপনাকে আসতে হবে, কারণ আপনার ভাগ্য তাই বলে। এরপর যদি লম্বা সময় আমাদের দেখা নাও হয় তবু এই কথাগুলো ভুলে যাবেন না। যদি কখনো আপনার আইভরির দরকার হয় তাহলেও আসবেন। হারুত মারুতের নাম করে খোঁজ করবেন, হাজির হয়ে যাব। তারপর আমি কিছু বলার আগেই আবার হারুত ইংরেজিতে বলতে শুরু করল, সবাই নিশ্চয়ই এই গরিব আফ্রিকান জাদুকরের জাদু দেখার জন্য অপেক্ষা করছেন। আমি দেখাবো। দয়া করে একটা থালা দিন, যেটাকে আপনারা চায়না প্লেট বলেন। তারপর শো শুরু হলো। কয়েকটা লাঠি প্লেটের উপর একা একা নাচানাচি করল। মারুত স্যাবেজের পকেট থেকে আরও কয়েকটা সাপ বের করল। প্লেটের উপর থেকে কোনো কিছু ছাড়াই গাছ গজালো, ইত্যাদি ইত্যাদি। যতদূর মনে পড়ে খেলা ভালোই জমেছিল, কিন্তু আমি সবগুলোর আগেই দেখেছিলাম বলে তেমন অবাক হলাম না। তাছাড়া একটু চিন্তার মধ্যেও ছিলাম। হারুত বলল, এই সাধারণ জাদুকরের জাদু মহান মাকুমাজানকে তেমন মুগ্ধ করতে পারিনি, আমি বুঝতে পারছি। তিনি কি আরও ভালো কিছু দেখতে চান, এই যেমন মামিনা? না, আমি দৃঢ় কণ্ঠে বললাম, কিন্তু সবাই হেসে উঠল। তাহলে কি আপনি জানাকে মানে ওই হাতিটাকে দেখতে চান, যাকে আপনি খুন করবেন? সেটাও খারাপ না, কিন্তু কিভাবে দেখাবে? খুবই সহজ। আপনাকে শুধু একটা তামাকের ধোঁয়া নিতে হবে। তারপর যদি আপনার কোনো ক্ষমতা থাকে তাহলে আপনি দেখতে পাবেন যা দেখতে চান। আমি জানি আপনার সে ক্ষমতা আছে, আর ওই লেডিরও আছে। মিস হোমসের দিকে তাকিয়ে, অবশ্য মাঝে মাঝে ক্যান্ডার, তামাক এমন কিছু কিছুই দেখায় যা কেউ দেখতে চায় না। আমি ভেবেছিলাম ওই জিনিস ধাক্কা হতে পারে, কিন্তু হারুত পরে বলে দিল, ক্যান্ডার তামাক ধাক্কা নয়, ওই তামাক নাকি শুধু ক্যান্ডাতেই জন্মে। তারপর তামাকের মতো কিছু জিনিস ওটা কাঠের বাটিতে দিল। মারুত একটা বাঁশি বের করে বাজাতে শুরু করল,
কিছুক্ষণ পর হারত সুরের সাথে মিলে একটা গান ধরল, যার একটা কথাও বুঝলাম না। তামাকে আগুন ধরানো হলো। সব আনুষ্ঠানিকতা শেষ হতে হতে তামাক থেকে নীল ধোঁয়া বের হতে শুরু করল। এখন মাখোমাজার নাক দিয়ে একটু ধোঁয়া নিন, বলল হারুত। নিলাম। প্রথমে খারাপ লাগলেও পরে আর ততটা খারাপ লাগলো না। এক সময় মনে হলো কোনো কিছুর মধ্য দিয়ে অনেক জোরে যাচ্ছি। হঠাৎ চোখের সামনে থেকে কুয়াশা সরে যেতে শুরু করল। নিজেকে একটা উন্মুক্ত বন্য জায়গায় আবিষ্কার করলাম। আফ্রিকার গভীর বনের মাঝে একটা লেক। সন্ধ্যা হয়ে এসেছে, তাই আকাশ লাল। লেকের পূর্ব দিকে একটা খোলা জায়গা, সেখানে হাজার হাজার মৃত হাতির হাড়গোড় পড়ে আছে। কোনো কোনো হাড় এত পুরনো যে উপরে মশের আস্তরণ পড়ে গেছে। আমি আমার শিকারী জীবনে এরকম গুরুস্থানের কথা অনেক শুনেছি, কিন্তু কখনো দেখিনি। ওই তো একটা বুড়া হাতি, দেখে মনে হচ্ছে বয়স কয়েকশো বছর। সে তার সুর দিয়ে যে ট্রাম্পেটের মতো বাজালো। যদিও আমি কোনো শব্দ পেলাম না। তারপর বসে পড়ল যেন মৃত্যুর জন্য প্রস্তুত। কিছুক্ষণ পর আরেকটা হাতি আসলো। হাতি যে বড় হতে পারে সেটা আমি কল্পনাও করতে পারিনি। দেখা তো দূরের কথা, মনে হলো যেন প্রাক ঐতিহাসিক যুগের কোনো একটা ভুল করে অন্য সময় এসে পড়েছে। হাতিটা সুরে করে একটা মহিলা আর একটা বাচ্চাকে নিয়ে আছে। দুজনকে অনেক দূরে ছুঁড়ে ফেলল। তারপর আগের হাতিটার দিকে ফিরল। ওটাকে মেরে বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। তারপর আস্তে আস্তে আবার কুয়াশা নেমে আসলো। আমি জেগে উঠলাম। কি দেখলাম জিজ্ঞেস করল হারুত। কিছুটা বাদ দিয়ে সবই বললাম। আপনি জানাকে দেখেছেন? হারামজাদা প্রতি রাতে একটা মহিলা আর একটা বাচ্চাকে খুন করে। বলেই হারুত মিস হোমসের দিকে তাকালো। লেডি, আপনি কি কিছু দেখবেন? একটু ইতস্তত করে লোনা রাজি হয়ে গেল। আমার মনে হয় তোমার এর মধ্যে না যাওয়াই ভালো। রেগনাল বলতে চেষ্টা করল, কিন্তু মিস হোমস সেদিকে খেয়ালই করলেন না। তিনিও ধোঁয়া নিলেন। তারপর যখন স্বাভাবিক হলেন, তাকেও একই প্রশ্ন করা হলো। উত্তর দিলেন। আমার মনে হলো আমি অন্য কোনো দুনিয়ায় চলে গেছি। আমি নিজেকে একটা ছোট্ট পাথরের ঘরে আবিষ্কার করলাম। ঘরটা অন্ধকার, শুধুমাত্র একটা লণ্ঠন থেকে আলো জ্বলছে। ঘরে শুধুমাত্র একটা শিশুর মূর্তি, হাতির দাঁতের তৈরি। আমি আইভরি বাচ্চাটার সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ জীবন আসলো ওর মধ্যে। ওটা আমার গলার একটা নেকলেস পরিয়ে দিল আর আমাকে একটা খালি চেয়ারে দেখিয়ে দিল। আমি বসলাম। এতটুকুই। হারুত খুব মনোযোগ দিয়ে ওর কথা শুনছিল। ওর চোখে মনে হলো যেন বিদ্যুৎ খেলে গেল। সে মারুতকে আস্তে আস্তে যা বলল তার অর্থ দাঁড়ায়, পবিত্র শিশু তার অভিভাবক বেছে নিয়েছে। হোয়াইট ক্যান্ডাদের সুদিন আসছে। কি হাস্যকর স্বপ্ন! একটা বাচ্চার মূর্তিতে প্রাণ এলো, সে আবার নেকলেস দিল। কি আজব! রেগনালকে তেমন খুশি মনে হলো না। তারপর এক একজন এক এক কথা বলতে শুরু করল। রেগনাল তাদের থামিয়ে বললেন, আশা করি আজকের নাটক শেষ হয়েছে। কোয়ার্টারম্যান, এখন নিশ্চয় তোমার বন্ধুদের বিদায় দিতে কোনো আপত্তি নেই? না না লর্ড, আপনাদের আর বিরক্ত করব না। লর্ড মাখোমাজান আর লেডি হোমস আসলে অতীন্দ্রিয় ক্ষমতার অধিকারী। ক্যান্ডা তামাক আমাদের যা বলেনি, তাদের তা বলেছে। তাদের আত্মার শক্তি অনেক। আজকের মতো শুভরাত্রি, বলল হারুত। হারুত মারুতকে বিদায় দেওয়ার জন্য হাঁটছিলাম ওদের সাথে। তখন জিজ্ঞেস করলাম, এসবের মানে কি? মানে আপনি নিজেই বুঝতে পারবেন যখন আপনি ওই জানা আপনার সামনে দাঁড়াবে। আর আমি জানি আপনি তখন ওকে ঠিকই মারতে পারবেন। একটু রহস্য করে কিন্তু হালকাভাবে বলল হারুত। তো এখন কোথায় যাবে তোমরা? আফ্রিকা মাখোমাজান, সেখানে আপনার সাথে আবার দেখা হবে আমাদের। আমি জানি আপনি বুঝতে পেরেছেন আমরা মিথ্যাবাদী নই। এটা লেডি হোমসকে দেবেন, বলবেন ঐশ্বরিক শিশুর পক্ষ থেকে তার বিয়ে উপলক্ষে। আর তিনি আজ হোলি চাইল্ডকে দেখেছেন। বলে একটা বাক্স আমার হাতে দিয়ে দুজন অন্ধকারে হারিয়ে গেল। তারপর ড্রয়িং রুমে এসে বুঝলাম ওই জাদুকরের নিয়েই কথা হচ্ছে।
তাহলে ওরা চলে গেছে? রেগনাল জিজ্ঞেস করল। যাবার আগে মিস হোমসকে বিয়ের উপহার দিয়ে গেছে বলে বাক্সটা দেখালাম। খোলো ওটা, আমাকে বলল রেগনাল। না জর্জ, আমার গিফট আমিই খুলব। সাথে সাথে বলে উঠল মিস হোমস। বাক্সের ভেতর থেকে একটা নেকলেস বের হলো, তাতে একটা পাখির ডিমের সমান একটা লাল পাথর। মনে পড়ল এরকম হাতিটার লেজেও দেখেছিলাম আমি। দেখে বুঝলাম অনেক পুরনো মিশরীয় জিনিস, হয়তো একসময় প্রাচীন মিশরে সম্ভ্রান্ত কোনো মহিলার গলায় ঝুলত। নেকলেসের মাঝখানে একটা ছোট্ট মূর্তি বসানো আছে, সেটাও লাল পাথরের। মনে হলো মিশরের দেবী আইসিসের ছেলে হারুতের ছোটবেলার মূর্তি। এই নেকলেসে আইভরি চাইল্ড স্বপ্নে আমাকে দিয়েছিল, আস্তে আস্তে বললেন মিস হোমস। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য আইভরি চাইল্ড এর প্রথম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আর হ্যাঁ, আমার গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।